কৃষ্ণেন্দু প্রেজেন্স। কমিটির তরফ থেকে একটি বিশেষ ঘোষণা, লাইন দিয়ে সবাই মা বিশালাক্ষীর মন্দিরে পুজো দিন, কেউ লাইন ছাড়া হবেন না। এই মন্দিরে ধনী দরিদ্র ভেদাভেদ নেই, জাতপাতের বিচার নেই। এই বাৎসরিক মায়ের পুজো সকলেরই। আমি দেখতে পাচ্ছি পুজো দেওয়া নিয়ে দয়া করে কেউ ঝামেলা করবেন না। খবরদার খবরদার বলছি, তোরা মন্দিরে আগে যাবি না, আমাদের পুজো আগে যাবে। একটা পা বাড়াবি না। কি বলতি? তোদের পুজো আগে যাবে? কখনো না, আমাদের পুজো আগে যাবে। থাম থাম, বহু বছর ধরে আমার মা আগে পুজো দিয়ে আসছে, তাই এবারও আমার মা আগে পুজো দেবে। তুই চুপ কর। আমার বাবা কত বড় শিল্পপতি, অতএব আমাদের পুজো আগে যাবে। শিল্পপতি বলে তোদের পুজো আগে যাবে? অসম্ভব, রীতিনীতি মানতে হবে। আরে গুলি মাত্র নীতি, আমাদের দলে লোক ব্যক্তি, অতএব আমাদের পুজো আগে যাবে। ভুল কথা রে, টাকা পয়সার জোর না থাকলেও আমাদের পক্ষে লোক বেশি, অতএব আমাদের পুজো আগে যাবে। ওই দেখ আমাদের লোক কত আনন্দ করতে। মদ কর মাতাল্লা তোদের দিয়ে মদ খেয়ে আনন্দ করছে রে। কোন ভদ্র শিক্ষিত লোক তোদের পছন্দ করে না। মনে রাখিস, মদ খাইয়ে মেকি সম্মান পাওয়া যায়, কিন্তু প্রকৃত সম্মান পাওয়া যায় না রে। আরে এত বছর তা হয়নি, এবার তাই হয়েছে। আমার বাবা তন্দননগর থেকে আলো নিয়ে এসছে, থালা গ্রাম আলোতে ঝলমল করতে। কিন্তু আমার মা তো দুঃখের দিনে বিপদের সময় সারা গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে অশান্তি দূর করে শান্তির আলো জ্বেলেছেন রে। ইউ শাট আপ! ছোট লোক গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়ে একদম বড় বড় কথা বলবে না। কি ভেবেছো তোমরা এই গ্রামের বুকে আমি শুধু আলো জ্বালিনি? আজ কত লোক আমার টাকাতে মদ খেয়ে এই পুজো মেলাতে আনন্দ করছে। কিছুদিন পর দেখবে ওই মন্দিরটাকে ভেঙে অনেক বড় করে, অনেক সুন্দর করে মন্দির তৈরি করবো আমি, যে মন্দির দেখে এই এলাকার মানুষ চমকে উঠবে। অতএব আমার পুজো আগে যাবে। যাবে মানে হুল হুল করে যাবে। এই সবাই চলো, আর আমার তাতে বলো বলো হলি হলি বল, বলো হলি হলি বল। এই জানোয়ার ছেলে, কি বলছিস? মানুষ পুজো দিতে যাবে বলো হরি দিয়ে? না, বল জয় মা বিশালাক্ষীর জয়। একই সবাই চুপচাপ কেন? রাঘব ঘোষাল, টাকা দিয়ে জন্তু জানোয়ার পশু পাখি কেনা যায়, কিন্তু মানুষ কেনা যায় না। প্রতিমা দেবী, শুনুন রাঘব ঘোষাল, এই বকুলপুর গ্রামে এসে গ্রামটাকে আপনি রাঘব বোয়ালের মতন জ্বালাতে চাইছেন, কিন্তু না, তা কিছুতেই হবে না। এই গায়ের মাটিতে আমার জন্ম, এখানকার মানুষ আমার মা বাপ ভাই বোন। এই গায়ের মাটি আমার কাছে স্বর্গ। স্কুলে শিক্ষকতা করে সামান্য টাকা সংসার খরচ করে বাকি টাকাটা বিলিয়ে দিই এই গরিব দুঃখী মানুষের মাঝে। বিনা পয়সায় ছাত্রছাত্রীদের টিউশনি পড়ায়। আমার স্বামীও চিকিৎসক, তিনিও বিনা পয়সায় ওই সমস্ত মানুষদের চিকিৎসা করেন। মানলাম আপনার স্বামী টাকা পয়সা না নিয়ে মানুষের চিকিৎসা করেন, আপনিও এই এলাকার গরিব মানুষের ছেলে মেয়েদেরকে বিনা পয়সায় শিক্ষা দান করেন, কিন্তু কতটুকু শিক্ষার আলো এই গ্রামের মাটিতে পৌঁছাতে পেরেছেন? অশিক্ষার কুশিক্ষার অন্ধকারে এই গ্রামের মানুষ তাদের নিজেদের বেঁচে থাকার রাস্তাটা খুঁজে পাচ্ছে না। কিন্তু শহরে কালচার আর নিয়ন লাইটের ছোট এখানে না থাকলেও এখানে প্রতিদিন প্রতিটা বাড়িতে হয় সন্ধ্যারতি। নাস্তি কালচার? নো, ইটস নট নাস্তি কালচার। এই কালচার আদি সভ্যতাকে সম্মান জানায়। আপনাদের কালচার তো হোটেল বার ওয়েস্টার্ন মিউজিকে, আর আমরা
আমরা শুনতে পাই গোপাল গোবর্ধনের মন্দিরে হরিনাম সংকীর্তন, শিব মন্দিরে দেখতে পাই শিবের গাজন, মসজিদে শুনতে পাই আজানের ধ্বনি। এই এলাকার মানুষের মন থেকে অন্ধকার দূরে সরিয়ে দিয়ে আমি ওদের প্রত্যেকের মনে জ্বালাবো এক রঙিন আলো। কিন্তু প্রদীপের আলোর স্নিগ্ধতা আপনি মুছে দিতে পারবেন না। লম্ফ হেরিকেনের আলো থেকে এখানে এসেছে বিদ্যুতের আলো। সাদা মনের সাদা মানুষগুলোকে আপনি একটু হাসতে দিন। রঙিন আলো জেলে সাদা মনটাকে আপনি কাদা করে দেবেন না। What? একদিন এখানে হেঁটে যাওয়ার কোনো রাস্তা ছিল না বিদ্যুতের আলো। মানুষ অসুস্থ হলে বিনা চিকিৎসায় মারা যেত, স্কুলে ছাত্রছাত্রীরা পড়তে যেতে পেত না। আজ মানুষকে সাথে নিয়ে সরকারি সহযোগিতায় আমি স্কুল করেছি, ঢালাই রাস্তা করেছি, পাড়ায় পাড়ায় বিদ্যুৎ এনেছি। হাসপাতাল ছিল না, হাসপাতাল তৈরি করেছি। যে হাসপাতালের সামনে আপনি হোটেল পার করতে চাইছেন, ছাত্রছাত্রীদের মাথায় রাজনীতির বিষ ঢালতে চাইছেন। এই প্রতিভা দেবী, একজন মহিলা হয়ে বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মহিলা বলে একদম অবহেলা করবেন না। এই রাজ্যে বাস করে একজন মহিলা কি করতে পারে তার প্রমাণ নিশ্চয়ই আপনি পেয়েছেন। তাই বেশি কথা না বলে আপনি আমার পিছনে লাইন দিন। পুজো আগে আমি দেব। কোন অধিকারে আপনি পুজো আগে দেবেন? সকল মানুষের মঙ্গল কামনার অধিকারে। আপনি যে পুজোটা দেবেন সেটা অর্থের আভিজাত্যের অহংকারের পুজো। আপনার সেই অর্থের আভিজাত্যের অহংকারের কাছে এই দরিদ্র গ্রামবাসীর ধর্মকে কিছুতেই ছোট হতে দেব না। তাই আপনার জবাব দিতে শুধু আমি নই, আসছে শত শত মানুষ। আরে যাই আসুক, মনে রাখবেন প্রতিমা দেবী আমি রাঘব ঘোষাল। গ্রামে এসে শিল্প করতে চাইছেন, কিন্তু গ্রামের মানুষগুলোকে অমানুষ করতে যাবেন না। ও বাবা, বাবা এই টান করে আসবো। কেন রে, তুই আবার চান করবি কেন? এই যে তোকে লাইন দিলে আমাকেও টান করতে হবে। কেন না কাল থানালাট ধরে তোমার কথা মতো তোমার তামতেদের মদ খাওয়াতে গিয়ে আমিও প্রচুর মদ খেয়ে ফেলেছি। এই গায়ে কি মদের গন্ধ বেরোচ্ছে। চুপ কর জানোয়ার, আমার প্রেস্টিজ নষ্ট করে দিবি না কি রে হতো? বিশ্বাস করো, সকালে ঘুম থেকে উঠে হিঁচি করলাম, ঈদ কি মদের গন্ধ। জানেন আমার বাবা না এই মেয়েদের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসে। এই ছেলেবেলা থেকে দেখছি আমার বাবা মেয়েদের পুজো করে। বাবা যেমন মেয়ে পূজারি তেমনি বড় ভিখারি। আমার বাবা বুলো মুরগি খায় না, বলে বলে ছিবলা লাগে, কতি মুরগি খায়। ও বাবা, বাবা গো বলছি তোমার তো বয়স হইতে আর তুমি কতি মুরগি খেও না। এখন আমার কতি মুরগি খাওয়ার বয়স। আমার বাবা কতি মুরগি খাবে না, আমি খাবো কতি মুরগি। আমার বাবা কতি মুরগি খাবে না, আমি খাবো আমার বাবা কতি মুরগি খাবে না, আমি খাবো কতি মুরগি। আমার বাবা কতি মুরগি খাবে না, আমি খাবো কতি মুরগি। হাটের মাঝে আপনার ছেলে হাঁড়ি ভেঙে দিয়ে গেল তো। সাদা পোশাকে ঢাকা কালো চেহারাটা সবাই চিনে গেল। গোজাল বাবু, এখানকার মানুষগুলোকে নিয়ে খেলা করবার চেষ্টা করবেন না। মনে রাখবেন ওরা এবার জেগেছে, ঘুম ভাঙার গান শিখেছে। তাই ওদের যদি কোনোদিন ঘুমন্ত ভাবেন, ওরাই আপনাকে চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেবে। ঘুম। কি রাঘব বোয়াল? আবার রাঘব বোয়াল? রাঘব ঘোষাল। গোখরো সাপের মতো গজাচ্ছেন কেন? পুজো দিতে এসেছেন, শুদ্ধ মনে মায়ের পুজোটা দিন। ঠিক আছে, আমি আমার গর্জন থামিয়ে নিলাম। আপনি আগে মায়ের পুজো দিন। তাহলে মানলেন তো যে আপনার পুজো পরে যাবে? শুনুন, আজ আমি আপনার গর্জন থামিয়ে দিলাম। এরপরে কোনো খারাপ পদক্ষেপ বুঝলে আপনার ফোনাটা ধরে মুচড়ে দেব। আরে প্রতিমা দেবে, আজ মায়ের পুজো, তাই বেশি কথা বাড়ালাম না। খুব তাড়াতাড়ি আমার স্বামীর বন্ধু ওই গজেন্দ্র নারায়ণের মৃত্যুর রহস্যটা জানতে আমি আপনার কাছে আসবো। চলি চলি, নমস্কার নমস্কার। কি কি নাম বলে গেল? গজেন্দ্র নারায়ণ? মানে একদিন যিনি আমার মালিক ছিলেন। আরে তাকে তো আমি কাল খেলার মধ্যে দেওয়ালেরও কান আছে, কিন্তু ওই মহিলা কোন সূত্র খোঁজার চেষ্টা করছে। না 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 না, থেমে থাকলে চলবে না। আজ অনেক অপমান আমি সহ্য করলাম, কারণ একদিনের বদলা নেব বলে। এবার ওদের থামাতে হবে।
ওরা জানে না রাঘব ঘোষাল একদিন রাঘব বোয়াল হয়ে সব কটাকে গিলে নেবে। প্রতিমা দেবী, খুব সাবধান। তোমার মেয়ে পুবালির বিয়ে আগামী পরশু। বিয়ে করতে আসছে আমারই কারখানার সামান্য মাইনের কর্মচারী আদর্শ। শুনেছি পুবালি নাকি আদর্শকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। অতএব ভালোবাসার বিয়ে। এ বাসা আমি ভেঙে দেব। তার জন্য আমি কি করব? না, মুখে নয়, আমি আমার কাজের মাধ্যমে বুঝিয়ে দেব। পুবালি আর আদর্শর প্রেম আমি ছুটিয়ে দেব। আমি ছুটিয়ে দেব। আমি ছুটিয়ে দেব। বন্ধুগণ, আজ এই পুজো প্রাঙ্গণে প্রতি বছরের মতো এ বছরে এক বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে প্রথমেই সঙ্গীত পরিবেশন করবেন আমাদেরই পাড়ার মেয়ে পুবালি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ পুবালি দেবীকে। আগামী এই মায়ের পুজোর আয়োজনে আবার এই অনুষ্ঠান দেখতে পাবে। আজকের মতো অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার, শুভ রাত্রি। ছি ছি, এটা তুই কি করলি পুবালি? কেন? আগামী পরশু তোর বিয়ে, যে আদর্শের সঙ্গে তোর বিয়ে হচ্ছে সে আদর্শ এসব কিছু পছন্দ করে না। ওর একটা আদর্শ আছে। মা, আদর্শের সাথে আমার 5 বছরের সম্পর্ক। আমি কি পছন্দ করি না করি সেটা তো আদর্শ খুব ভালো করে জানে। তবু তোর উচিত তোর মনের মতো হওয়া। মা, তুমি তো আমাকে জানো আমি কি পছন্দ করি না করি। তবু মেয়েদের উচিত বিয়ের পর স্বামীর ঘরে গিয়ে স্বামীর মনের মতো হওয়া। আমি আদর্শের মনের মতন হয়েছি বলেই তো আদর্শ আমাকে বিয়ে করতে আসছে। তুমি জানো মা, আদর্শ না আমায় কথা দিয়েছে আমাদের বিয়ে পর ও আমার সব 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 আশা মিটিয়ে দেবে। তবু আমার খুব ভয় করছে রে মা। তুমি কোনো ভাবো না, তুমি দেখো আদর্শকে বিয়ে করে আমি সুন্দরভাবে সংসার করব। মা হয়ে আমি এটাই তো চাই। তুমি শুধু দুহাত তুলে আমায় আশীর্বাদ করো মা, আদর্শকে বিয়ে করে যেন আমি সুন্দর জীবন করতে পারি। এই কে আছিস? ছাদনা তলায় চাঁদোয়াটা টাঙিয়ে দে। বলে আমি কোন দিক দেখবো? কিছুক্ষণের মধ্যে বর বরযাত্রী সবাই আসবে। কাজের লোক, বিয়ে বাড়িতে আমি কাউকে দেখছি না। আমার মেয়ের বিয়ে, আমাকে সব দিক দেখতে হবে। আজ আমি নিজের হাতে পুবালিকে সম্প্রদান করব। প্রতিমা, প্রতিমা, প্রতিমা। বাবা, মা পুরোহিত মশাইয়ের কাছে সবকিছু জোগাড় দিচ্ছে। ওই এক মানুষ তোর মা, স্কুলের ছাত্র ছাত্রী পড়ানো, বাড়ি বাড়ি টিউশনি করা, তার মধ্যে মেয়ের বিয়ের কাজ। তুমি কি কিছু কম বাবা? আজও সকালে তুমি দু জায়গায় রুগী দেখে এলে। কি করব? ওই গরিব মানুষগুলোর চিকিৎসা আমি ছাড়া কি করবে বল? পয়সার অভাবে ওরা কি বিনা চিকিৎসায়? না বাবা, ডাক্তারের ধর্ম মানুষের সেবা করা, আর শিক্ষক শিক্ষিকা দায়িত্ব শিক্ষা দান করা। কিন্তু বাবা, এই ব্রত মেনে কটা ছেলে মেয়ে ডাক্তারি পড়ছে? পাস করার সাথে সাথে চেম্বার খুলে বসছে, 500, 700, 1000 টাকা ভিজিট। তার সঙ্গে নার্সিংহোমে রুগী ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে কাউন্টারে লক্ষ লক্ষ টাকা জমা নেওয়া। ওরা রুগীকেও সেই ডাক্তারের টাকার লোভে চিকিৎসা করে বাবা। কারণ ডাক্তারের সঙ্গে রুগীর সম্পর্ক কাছে নয় গো বাবা। ডাক্তারের কাছে রুগী আগে নয়, আগে টাকা। কুন্তল, সেবা করা হতে ধর্ম নয় গো বাবা। লক্ষ লক্ষ টাকা রোজগার করে ওদের ধর্ম। তাই এই দেশে এত ভুয়ো ডাক্তার তৈরি হয়েছে, যেসব ডাক্তাররা মানুষ খুন করে বাবা। ওসব কথা ছাড় কুন্তল। জানিস
আমি একটা কালো মেঘ দেখতে পাচ্ছি। কালো মেঘ? ও, বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি, তুমি তোমার জামাই অর্থাৎ আমার ভগ্নিপতি আদর্শের কথা ভাবছো তো? ভাবছো যেভাবে আমি আর মা গত পরশুদিন ওই রাঘব ঘোষালকে পুজো দিয়ে নিয়ে অপদস্থ করেছি? রাঘব বাবু হয়তো বদলা নিতে আদর্শ চাকরি কোনো ক্ষতি করতে পারে, কারণ আদর্শ ওই রাঘব ঘোষালে কোম্পানিতে চাকরি করে। সত্যি কুন্তল, এটা একটা ভয়ের ব্যাপার। আদর্শ চাকরি ক্ষতি হয়ে যাবে বলে রাঘব ঘোষাল যা বলবে তা আমরা মেনে নেব বাবা। ছাড়ো তো সব দুশ্চিন্তা। বেশ বেশ বেশ, ওসব দুশ্চিন্তা আমি এখন ছাড়লাম। বাবা, কি হলো বল? তাছাড়া আদর্শ রীতিমতো শিক্ষিত কর্মঠ ছেলে বাবা। ওর এই চাকরি চলে গেলে দু একদিনের মধ্যেই নতুন চাকরি খুঁজে নেবে। হ্যাঁ রে হ্যাঁ, একথা অবশ্য তোর বোন পুবালিও বলে। তাহলে শোনো বাবা, পুবালি অত বোকা মেয়ে নয় গো বাবা। সে যেমন তোমার সন্তান তেমনি আমারও বোন, সেই জন্যই সে আদর্শকে পছন্দ করে। নইলে কত ছেলে অপার ছিল তুমি জানো। ও বলে লেখাপড়ায় জ্ঞান বুদ্ধিতে আদর্শ তুলনা হয় না। ও বলে আদর্শ লেখাপড়া করে বড় চাকরি করে এ সমাজে প্রতিষ্ঠিত হবে, গাড়ি বাড়ি শখ শৌখিনতা সবকিছু সে পূরণ করতে পারবে। আর এইসব উচ্চাসে নেই পুবালি আদর্শকে বিয়ে করছে বাবা। সেটা পূরণ করতে পারলেই ভালো। জানিস তো, মেয়েটা আমার খুব শৌখিন। দামি খাবার, দামি সাজ পোশাক ছাড়া ও পছন্দই করে না। বাবা, কি হলো বল? সেদিনকার একটা ঘটনা বলছি শোনো। আমি পুবালিকে বললাম, জানিস বোন, আমারও ইচ্ছে আমি একটা বড় চাকরি করব, আচ্ছা। বড় বাড়ি করব, ছা চকচকে একটা গাড়ি কিনবো। কিন্তু ও বলে, কি বলে? তোর গাড়িতে আমি চাপবো না, আমার যে বড় হবে সেই আদর্শ বড় চাকরি করে তোর থেকে বড় গাড়ি কিনবে, আমি সেই গাড়িতে চড়ে ঘুরবো। তবু ভয় হয় রে কুন্তল, ভয় হয়। মেয়েটা আমার শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধিতে খুব ভালো, কিন্তু আদর্শ আদর্শ শিক্ষিত হলেও সে যে পুবালির কতটা শখ পূরণ করতে পারবে সেটাই বড় চিন্তার। কারণ পুবালির নজর অনেক উঁচুর দিকে। বাবা, কি হলো, হাসছিস কেন বল? মেয়েদের ভাগ্য কাকে যে কখন কোথায় নিয়ে যায় বাবা তা কেউ বলতে পারে না। ঠিক ঠিক ঠিক। একটা ভিখারির মেয়ে রাজরানী হয়ে যায়, আর রাজার ঘরের মেয়েও ভিখারির হাত ধরে জীবন কাটাতে হয়। কোনো মেয়েই বলতে পারে না কোনটা ওদের নিজের বাড়ি। বিয়ের আগে বাপের বাড়ি, আর বিয়ের পর শ্বশুর বাড়ি। বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক, বাড়ি তো বটে। তা যাই হোক, বলুন তো বিয়ের লগ্ন কটার সময়? 44 গতে 12টা 22-এর মধ্যে। তাহলে তো আপনারা কিছুক্ষণ সময় পেয়ে যাবেন। বর আসতে দেরি হলেও অসুবিধে নেই। কিন্তু বিয়েটা যত তাড়াতাড়ি হয় তত ভালো। আচ্ছা, বিয়েটা দেরিতে বসলে অসুবিধে কি? কি অবান্তর প্রশ্ন করছেন? আচ্ছা, বিয়েটা হতে কতক্ষণ সময় লাগবে? তাড়াহুড়োর সময় এমন উল্টোপাল্টা প্রশ্ন করবেন না। আচ্ছা প্রতিমা দেবী, বিয়ের লগ্নটা রাতের বেলা না হয়ে সকালে হয় না কেন? এই, আমি আপনার সঙ্গে যাব। হে, যাওয়ার আগে বলুন তো, যখন আপনার মেয়ে পুবালির সিঁদুরদান হবে তখন কি আপনার সিঁদুরদানের কথা মনে পড়বে না? হ্যাঁ হ্যাঁ, বিরক্ত হবেন না, বিরক্ত হবেন না। শুধুমাত্র কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চাইছি। আর দিদি ভাইয়েরা, আপনারা বলুন তো, মেয়েরা যদি সিঁদুর না পরে তাদের কি বাচ্চা কাচ্চা হতে অসুবিধা হয়? আপনার কি খিদে পেয়েছে? তাহলে চলুন, ফার্স্ট বেঁচে বসবেন, চলুন। না 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 না, আমি আপনাদের বাড়িওয়ালা, অত খাই খাই করলে হবে? তার আগে শুধু জানতে হবে। আচ্ছা, এবার দাদা ভাইয়েরা বলুন তো, কোন লগ্নে বিয়ে হলে মেয়েদের পেটে পুত্র সন্তান আসে? এ তো আচ্ছা ভাষাতে বললাম। এই তো পেয়েছি পেয়েছি। আপনার তো পুত্র কন্যা 2 আছে, আপনিই বলুন না। আচ্ছা, বাড়িওয়ালা বাড়ি ভাড়া বাকি থাকলে তাগাদা দিয়ে বাড়ি ছাড়া করে, কিন্তু এ আপনি কি করছেন? বাড়ি ভাড়া বাকি রাখুন, ক্ষতি নেই, কিন্তু আমার প্রশ্নের সঠিক উত্তর চাই। যে প্রশ্নগুলো করবেন তার পিছনে যেন যুক্তি থাকে। আচ্ছা, যুক্তি দিয়ে বলুন তো, আপনি আগে বিয়ে না করে বোনের বিয়েটা আগে দিচ্ছেন কেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এইবার আপনি বেশ ভালো করিয়া চিন্তা করিয়া বলুন তো, আপনি যখন বিবাহ করিয়াছিলেন তখন কি গধূলি লগ্ন ছিল? এখানে থাকলে সত্যি আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি বাড়ির ভেতরে যাচ্ছি। খেপা উকিল। হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো, ঠিকই তো। আচ্ছা প্রতিমা দেবী, আপনার বিয়েতে কত টাকা পণ আর কি কি আসবাবপত্র লেগেছিল? কেন বলুন তো, আপনার কি বিয়ে করে পণ নেওয়ার ইচ্ছে হচ্ছে? আরে বাবা, আমি যদি এই কচি বয়সে বিয়ে করি তাহলে কত টাকা পণ আর কিরকম মেয়ে পাবো গো? ঘাটে যাবার সময় এমন আছে কেন করতেন গো? এই, আপনি আমার জন্য একটা মেয়েদিকে দেবেন মাইরি? আগে নিজের মেয়ের বিয়ে দিই, তারপর আপনার কথা ভাববো। যাওয়ার আগে বলি জন্য, আমি যদি এই কচি বয়সে বিয়ে করি
বউ আমাকে ডিভোর্স করে কাটিং হয়ে যাবে না তো? সেটা আর বলার অপেক্ষা রাখে না তো। যাবেন না? বলুন না মাইরি। যদি সরে না যান না, ধাক্কা দিয়ে চলে যাব। ধাক্কা সহ্য করব, কিন্তু উত্তরটা তো দিন। উত্তর হ্যাঁ। উত্তর শুধু একটাই, আর সেটা হলো ধাক্কা। আপনার মা আমার উপর খুব রেগে গেছেন, তাই না? তবে আমি কিছু মনে করিনি। আমি শুধু ওনাকে প্রশ্ন করব। আবার ও প্রতিমা দেবী, ঠাকুরের প্রতিমা তৈরি করতে বাঁশখড় দড়ি মাটি লাগে, আপনাকে তৈরি করতে কি কি লেগেছিল? প্রতিমা দেবী, ও প্রতিমা দেবী। বাপরে বাপ, কি আজব পাবলিক রে ভাই। এরপর যদি ঝামেলা করে তাহলে তো আমি একেবারেই শেষ। ওরে হাই কুন্তল, বিয়ে বাড়ির কাজকর্ম না দেখে এখানে কার ভজন গাইছো? কামান রিঙ্কু কামান, আমার বোনের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বারে তুমি আমাকে নিমন্ত্রণ করবে আর আমি আসবো না, তাই কখনো হয়? দেখো, তুমি বিখ্যাত শিল্পপতি রাঘব ঘোষালের মেয়ে, মাত্র কদিনের এই আলাপ, এই আলাপটা যে তুমি এত বড় মূল্য দেবে তা আমি ভাবিনি। আর তাছাড়া আমার বাবার সঙ্গে পরশু তোমার ঝগড়া হয়েছিল, তাতে আমার কি? আমি তোমাকে পছন্দ করি আর সারা জীবন করবো। হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি জানো কি, আমরা ভাড়া বাড়িতে বাস করি। গরিব মানুষের উপকার করতে করতে আমার বাবা মা দুজনই এই বাড়িটা পর্যন্ত বিক্রি করে ফেলেছেন। আরে ডিয়ার, মনটাকে রাজার মতো তৈরি করো, নইলে এনজয় করবে কি করে? আরে ভবিষ্যৎ করতে হবে না? বাহ, তোমার কথা শুনে আমি শান্তি পেলাম, আবার শক্তিও পেলাম। তবে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার ভাবনাটা প্রথম লাইনটাও তুমি আর শেষ লাইনটাও তুমি। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, এ তো ভাবনার বিষয়। কি রকম? বুঝতে পারছি না, শুনলে তুমি রাগ করবে না খুশি হবে? আরে বলোই না, আমি রাগ করবো না, বলোই না। শুনবে? হ্যাঁ, না, বলবো না। আরে বলোই না। দূর, তুমি তোমার ভাবনা নিয়ে থাকো, আমি চললাম। রিঙ্কু, সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি হয়েছে মন জুড়ে, মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে। আবার আপনি বলুন, কি জানতে চান? আচ্ছা, আপনাদের কি নতুন কানেকশন? না, নতুন প্রেম। হ্যাঁ, কেন বলুন তো? আচ্ছা, প্রেম করলে কি শরীর স্বাস্থ্য ভালো থাকে? কেন, আপনার কি শরীর খারাপ নাকি? আচ্ছা, বিয়ের আগে প্রেম করলে কি বিয়ের পর বিচ্ছেদের সম্ভাবনা থাকে? এ আবার কেমন কথা? আচ্ছা, খাওয়ার আগে বেশি জল খেয়ে ফেললে কি বেশি খাবার খাওয়া যায়? আপনার কি জল তৃষ্ণা পেয়েছে নাকি? আচ্ছা, পার্কে যেমন জোড়ায় জোড়ায় বসে ওই ইন্টু মিন্টু করে, আপনারাও সেরকম কোনো দিন করেছেন? কেন, আপনার কি সেরকম ইচ্ছা আছে আচ্ছা নাকি? ম্যাডাম, বলুন তো প্রেম কয় প্রকার ও কি কি? ঠিক আছে, প্রেম পুস্তক পড়ে আপনাকে জানাবো। আচ্ছা, এবার দুজনে একসঙ্গে বলুন তো, মানুষের মতো গরু বাছুর কুকুর ছাগল প্রেম করে? দয়া করে চুপ করবেন। বললুম। এই, বলে ঠিক আছে, বলে ঠিক আছে রিঙ্কু, তুমি এখানে থাকো, আমি আসছি। এই, তুমি কোথায় যাচ্ছো? আরে থাকুই না, ওনার কাছে টাইম পাস হয়ে যাবে। না, না, উনি যা বলবে আমার আর শুধু কয়েকটা প্রশ্নের উত্তর। আচ্ছা, চোখ বন্ধ করে প্রশ্নগুলো করুন। ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি। এবার বলেন তো, জন্ম মৃত্যু বিয়ে সব অনুষ্ঠানে মানে অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধ সাবেকি পুরোহিত মন্ত্র বলে কেন? আমি ভেবে বলছি। আচ্ছা ম্যাডাম, এবার আপনি বলেন তো, বিধবারা কেন একাদশী করে, কেন নিরামিষ খাবার খায়? আমি এসব কিছুই জানি না। আমি কিন্তু চোখ বন্ধ করে প্রশ্ন করছি। আচ্ছা, চোখের প্রেম মনের প্রেমের তফাৎ কি? প্রেমের জন্ম কোথায়? প্রেমকে দীর্ঘস্থায়ী করতে ছেলে মেয়েদের কি কি করা উচিত? কি এলা, উত্তর দিন। হ্যাঁ? কেউ তো কোথাও নেই। ও স্যার, ও ম্যাডাম, কোথায় গেলেন? হায় হায় রে, এ কি হলো? হায় হায় কি হলো? ওরা যে চলে গেল, হায় হায় কি হলো? ওরা যে চলে গেল, আমি এখন কি করি, কি করি, কি করি?
প্রতিমা আনন্দ করো, প্রতিমা আনন্দ করো। আজ আমাদের একমাত্র মেয়ে পুবালির বিয়ে, মন খুলে আনন্দ করো। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। কতদিন পর আমার পুবালি মায়ের স্বপ্ন সফল হতে চলেছে। আজ আমার পুবালি মায়ের বিয়ে। মেয়েটা তোমার একার নয়, আমারও মেয়ে। না, ও শুধু আমার মেয়ে। দেখ, শোনো শোনো শোনো, অনেক কষ্ট করে মেয়েটা দিয়ে দিচ্ছি, কি বলো? হ্যাঁ, আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে ও যেন আর সুখে সংসার নিশ্চয় করে। নিশ্চয় নিশ্চয়। কিন্তু কিন্তু আরে হ্যাঁ, শোনো, কুন্তল তো বর আনতে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখনই আসবে বর নিয়ে। কিন্তু পুবালি কই? পুবালিকে তো দেখতে পাচ্ছি না। আরে আসবে আসবে, অত সাজছে, অত চিন্তা ভাবনা করলে হবে কি? হ্যাঁ, ওই দেখো, কে? এসে গেছে, কি সুন্দর লাগছে মা। বাহ বাহ বাহ, কি সুন্দর মানিয়েছে মেয়েটাকে। হ্যাঁ, বাবা কুন্তল যাচ্ছে কেন? মা হ্যাঁ, তাই তো। কি ব্যাপার, কিছু বুঝতে পারছি না। তোমরা এসব সানাই বাজনা সব বন্ধ করে দাও। কি হয়েছে কি হয়েছে, কুন্তল? কুন্তল? তুই হঠাৎ চিৎকার করতে করতে ছুটে এলি কেন? কি হয়েছে? মা সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ বল হয়েছে কুন্তল, বল সেটা কি হয়েছে বলবি তো। বল। আদর্শের গাড়ি আদর্শের গাড়ি। অ্যাক্সিডেন্ট করেছে। না, এই কুন্তল, তুই মিথ্যা কথা বলছিস। আমি তোর কথা বিশ্বাস করতে পারছি না। তুই মিথ্যা কথা বলছিস। আমি যা বলছি তা 100 ভাগ সত্যি মা, সত্যি। 100 ভাগ সত্যি? তাহলে আমি গত পরশুদিন রাঘব ঘোষালের সঙ্গে মন্দিরের সামনে ঝগড়া করেছিলাম বলে রাঘব ঘোষাল চক্রান্ত। চক্রান্ত? তুমি ভাবতে পারো এটা কার চক্রান্ত? তুমি ভাবতে পারো? হ্যাঁ, ভাবতে পারি, ভাবতে পারি। আমি কুন্তলকে বলেছিলাম, কুন্তল, গত পরশুর মন্দির তোলার ঘটনা নিয়ে আমাদের কিন্তু সর্বনাশ হবে, একটা কালো মেঘের সংকেত আমি দেখেছিলাম। যাও প্রতিমা, যাও, উভয়কে একটু সান্ত্বনা দাও, যাও। কি করে সান্ত্বনা দেব? মুখে আমি যতই চিৎকার করছি না কেন, আমার এই হৃদয়টা ভেঙে যে কান কান হয়ে যাচ্ছে। আমি কাউকে বলতে পারছি না যে আমারই জন্য পুবালিকে আজ লগ্ন ভ্রষ্টা হতে হলো। আমারই কারণে আদর্শকে আজ মরতে হলো। না না মা, না, শুধু তোমার জন্য নয়, সেদিন আমিও রাঘব ঘোষালকে। এই কিন্তু বললাম কি বাবা মা, এখন আমি কি করবো? বলো না, আমি কি করে আমি আমার পুবালি মাকে সান্ত্বনা দেবো? না 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 না, আমি ভাবতে পারছি না। আমি বোধহয় পাগল হয়ে যাব। ঈশ্বর, এ সংবাদ শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমার মৃত্যু দিলে না কেন? মরবে কেন মা? মরলে তো আমার আদর্শে মৃত আত্মা শান্তি পাবে না। পুবালি, পুবালি, মা আমার মারে। মারে বাবা, এই গলার মালাটা আমি খুলে ফেলি বলে বাবা। আরে না, দাদা দেখ, এই বেনারসিটা পরে থাকলে সবাই আমার গায়ে থুতু দেবে, তাই না দাদা? বল না দাদা, বল না। চুপ কর পুবালি, চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না, চুপ কর। একবার যখন কপাল ভাঙে তখন তাকে সুখ দিতে চেও না মা। ওই দেখো, বিয়ের বাড়িতে নিমন্ত্রিত অতিথিরা সবাই চলে গেছে, কেউ আর আমাদের পাশে নেই। মা নেই, সানাই থেমে গেছে, শুনছান এই বিয়ে বাড়ি। রান্নার ঘরে খাবারগুলো কুকুরগুলো সব খেয়ে ফেলেছে, কেউ আর আমাদের সাথে নেই। মা দেখো, কেউ আর আমাদের সাথে নেই। না 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 না,
খুলে ফেলো, খুলে ফেলো। এই প্যান্ডেলের পাশ দিয়ে আমাকে শ্মশানে পড়াবে, চলো। তুই চুপ কর বোন, তুই চুপ। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি আদর্শ বলছি। বাবা, মা, পুবালি আদর্শ ফোন করেছে। হ্যালো আদর্শ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আদর্শ, তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেনি। আমি যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে একটা অন্য বরের গাড়ি আসছিল, সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। সেই গাড়ির পেছনের সিট থেকে বরের লাশটা উধাও হয়ে গেছে। এই খবরটা শোনার পরে আমি আমার গাড়িটা ঘুরিয়ে নিয়ে অন্য রাস্তা দিয়ে আপনাদের বাড়িতে আসছি। আপনারা একদম চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। জয় জয় মা বিশালা। চুপ করো সবাই। আমি বিশ্বাস করি না দাদা ও আমার আদর্শ। ও যদি আমার সত্যি আদর্শ হয়, দাদা তুই ওকে বল না, আমার সাথে দেখা করার সময় ও বারবার বলতো আমাকে যখন বিয়ে করতে আসবে তখন ও একটা গান গাইবে। ও যদি সত্যি আদর্শ হয়, ও সেই গানটা ঠিক গাইতে পারবে। দাদা বল না, দাদা বল না। হ্যালো আদর্শ, আমার বোনকে বিয়ে করতে আসবার সময় যে গানটা গাইবে বলেছিলে ভাই, সেটা একবার গিয়ে শোনাও না ভাই। সজনী গো সেই তো এলো, তোমায় পেতে হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে শ্বশুর বাড়ি। এসো আদর্শ, এসো। লগ্ন এখনো বয়ে যায়নি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই চলে গেলে তোমার বাবা, দাদা, আমি এখনো আছি। ওরে কে কোথায় আছিস, একটু বরণ ডালাটা দিয়ে যা। ওরে তোরা শাঁখ বাজা, উলু দে। সবাই উলু দিন, উলু দিন। আদর্শ, এই নাও সিঁদুর। এই সিঁদুর তুমি পূবালী মায়ের স্মৃতিতে পরিয়ে দিয়ে আমাদের কন্যাদায় থেকে মুক্তি দাও বাবা। কত না ভাগে থাক থাক মা, থাক। চির সুখী হও মা। মা, আশীর্বাদ করি মা, থাক বাবা, পাকা থাক। চুলে সিঁদুর চির পর। সুখী হও। হ্যাঁ মা। আশীর্বাদ করি, দীর্ঘায়ু হও বাবা। না না রে বোন, না, তোর স্থান আমার বুকে। আমার বুক ভরা আশীর্বাদ রইল, তোদের দাম্পত্য জীবন যেন সুখের হয় রে বোন। তোকে শুধু একটা কথা বলি বোন, তুই যাকে পছন্দ করে বিয়ে করেছিস, যার দেয়া সিঁদুর তুই মাথায় তুলে নিয়েছিস, তাকে যেন কোনোদিন অসম্মান করিস না বোন, কোনোদিন
কোনোদিন অসম্মান করিস না রে। দাদা আচ্ছা ভুবালি, তুমি যখন শুনলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে তখন তোমার মনের অবস্থা কেমন হয়েছিল? আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসা কোনোদিনও হারাতে পারে না। তাই? আচ্ছা বলো তো কেমন লাগছে? কেমন লাগছে আমাদের বিয়ের এই শুভ লগ্ন? প্রচন্ড ঝড় বৃষ্টির পর ঝলমলে তারাই ভরা রাতের আকাশের মতো। আর তার থেকেও মিষ্টি দেখতে লাগছে তোমার। তাই মাথা ভর্তি লাল সিঁদুর, গা ভর্তি গয়না, লাল বেনারসি শাড়ি। বিশ্বাস করো, সত্যি বলছি, তোমার থেকে চোখ ফেরাতে পারছে না। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি হচ্ছে না ম্যাডাম, বাড়াবাড়ি হচ্ছে না, তবে চিন্তা হচ্ছে জানো, ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আমি তোমাকে সুখী রাখতে পারবো তো? কেন কেন এই কথা বলছো তুমি? পুবালি সামান্য কটা টাকা মাইনে পায়, এই টাকা দিয়ে আমি তোমার সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু যদি মেটাতে না পারি? তুমি দেখো কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। তুমি অনেক অনেক বড় হবে। আমি তো জানি তুমি আমার সঙ্গে যতক্ষণ আছো আমি সব বাধা অতিক্রম করে যাব। জানো বন্ধু, আমি জানি না, সত্যি বলছি, আমি জানি না তোমার জন্য আমার জন্য আমাদের ভবিষ্যৎ কি অপেক্ষা করে রয়েছে। তবে একটা কথা আমি দিব্যি করে বলতে পারি, জানো, তোমার জন্য সারা জীবন থাকবে আমার বুক ভরা উজাড় করা ভালোবাসা। আদর্শ দুশ্মন তো রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। হয়ে গেল, পুবালির সঙ্গে আদর্শের বিয়েটা হয়ে গেল। আমার সমস্ত প্ল্যান বানচাল করে অন্য একটা বরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। না, আর নয়, এবার ওদের সাথে আমাকে ভালো ব্যবহার করতে হবে। অন্য ছকে মারবো ওদের। আদর্শ আমার কোম্পানিতে চাকরি করে, কাজেই ওকে হাতে না মেরে এবার ওকে আমি ভাতে মারবো। তারপর আমি দেখবো প্রতিমা দেবীকে, দেখবো কোথায় থাকে তারা এত তেজ, কোথায় থাকে তারা এত অহংকার। বিনয়, ইয়েস স্যার। সামান্য একটু কাজ সেটাও তুমি করতে পারলে না? গাড়িটা চিনতে ভুল করেছি স্যার। যে রাস্তা দিয়ে আদর্শের গাড়িটা আসার কথা, সেই রাস্তা দিয়ে আসছিল অন্য একটা বড় গাড়ি, আমি বুঝতে পারিনি। চুপ, দেওয়ালেরও কান আছে। এনিওয়ে, মলি কি রেডি? মলির ফ্লাইট কিন্তু 10টায়। ওকে তুমি নিচে এয়ারপোর্টে পৌঁছে দেবে। ওকে স্যার। আমি জানি বিনয়, মলিকে তুমি ভীষণ ভীষণ ভালোবাসো, তাই আমি চাই মলির সব দায়িত্ব তুমি নেবে। বাট মলি আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না, সব সময় দূরে দূরে থাকে। ও মোডি। ওহো বিনয়, দুদিন বাদে তুমি হবে মলির হাজবেন্ড। আরে আমার হবু জামাই হবে তুমি। মলিকে তোমার নিজের মতো করে তৈরি করে নাও বাবা। হাই ড্যাডি। এই তো মলি এসে গেছে। মলি তুই রেডি মা? বিনয় তোকে এয়ারপোর্টে পৌঁছাতে যাবে। ইয়েস ড্যাড। বিনয় বাবু আপনি রেডি তো? ও ভেরি ব্যাড। আবার বিনয় বাবু কেন? হ্যাঁ? শুধু বিনয় বলো। চেষ্টা করব। শোনো ড্যাডি, আমি কোর্স কমপ্লিট করে ট্রেনিং নিতে বিদেশ যাচ্ছি। তুমি গডের কাছে প্রার্থনা করো আমি যেন সাকসেস হতে পারি। আমি বলছি তুমি সাকসেস হবেই। থ্যাংক ইউ ড্যাডি। ড্যাডি, হ্যাঁ, মা বল। রিঙ্কু কোথায়? ও আমার সাথে এয়ারপোর্ট যাবে বলেছিল। ওই যে আমার অ্যাকাউন্টের আদর্শ, হ্যাঁ। ওর বিয়েতে গেছে। হ্যাঁ? নেমন্তন্ন রক্ষা করা তো কর্তব্য বলো। অবশ্যই। আর তেই কর্তব্য পালন করা মানে তো চাল আর কুদ এক হওয়া। এইসব কথার মানে? মানে আমার বাবা কত বড় লোক, আর ওরা তো গলি মানে তোতে লোক। তা ওদের সাথে মিশলে আমাদের দাঁত তুলে যাবে না। কিন্তু এবার যে আমাদের যেতে হবে। ভেবেছিলাম আজ আমাকে এয়ারপোর্ট ছাড়তে যাবে আদর্শ, কিন্তু আদর্শর যে বিয়ে হয়ে যাবে সেটা তো ভাবিনি। আদর্শ আমার স্বপ্ন ছিল। আদর্শ, বিদেশ থেকে ফিরে এসে তোমার সাথে দেখা হবেই। মলি, মলি, এই মলি। আরে আপন মনে কি সব বলছিস রে মা? না মানে বলছিলাম যে আদর্শের যে বিয়ে হয়ে গেছে এই খবরটা তো আমি জানতাম না। আমি আদর্শের সাথে এত কথা বলি, সেও তো আমাকে কিছু বললো না। আমি বুঝতে পেরেছি আপনি আদর্শের প্রতি দুর্বল ছিলেন, কিন্তু তার যখন বিয়ে হয়ে গেছে তখন তার স্মৃতি মন থেকে মুছে ফেলুন। ও ম্যানেজার, পাকা বেল দেখলে ঠকর দিতে ইচ্ছে করতে। বেল পাকলে কাকেল কি? মানব একটু চুপ করবি বাবা। হালি ভেঙে দিলাম। মানো। বাবা, বালির ভিত যদি খারাপ হয় থে বালি টেকে না, তেমনি
তেমনি তুমি বালি কাট দিয়েন তা তুমি যদি বেকে বতো এ থংতালু থেন্নে দাবে তাই তাই বলতি আমার এই বন্ধুত্ব হচ্ছে দুটো ফুলের মতো তাই ফুল দুটোকে তুমি দেবতার পায়ে ফেলো নর্দমায় ফেলে দিও না বাবা। স্যার স্যার এসব কথা বলা মানে আমাকে অপমান করা। আমায় ছেড়ে দিন স্যার, আমি অযোগ্য। আপনি কি আপনাকে আমার যোগ্য মনে করেন? কেন মলি ভুল করছিস মা, বিনয় একজন শিক্ষিত ছেলে, স্যার। ভালো ছেলে। হ্যাঁ বাবা বলো। স্যার শুধুমাত্র আপনার ব্যবহারের জন্য আমি কিন্তু এখনো পর্যন্ত এই কোম্পানিতে কাজ করছি। জানি তো। নইলে নইলে কবেই রিজাইন দিতাম, কবেই রিজাইন। বিনয় বাই দ্য ওয়ে, আমি বাইরে অপেক্ষা করছি। মনে রাখবেন ফ্লাইটের টাইম কিন্তু 10টা। মলি তুই যে মনে মনে আদর্শকে এত পছন্দ করতিস, এটা তো আমার জানা ছিল না মা। ভুলে যা মা, আদর্শকে তুই ভুলে যা। ওরে মা, তা না হলে তোর জীবনে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে মা। সরি দিদি, একটু দেরি হয়ে গেল। তোর ফ্ল্যাটের টাইম 10টা তো। রিঙ্কু, আর বলিস না, কোথায় না কোথায় এক বরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই নিয়ে কি টেনশন। হ্যাঁ রে মা রিঙ্কু, আদর্শের গাড়ির কোনো ক্ষতি হয়নি তো রে মা। না পাপি, ক্ষতি হয়নি। আদর্শের গাড়ির ক্ষতি না হোক, অন্য কারোর জীবনে তো অনেক বড় ক্ষতি হয়ে গেল রে মা। তবে এ নিয়ে তোরা মোটেই চিন্তা করিস না, আমি তোদের জন্য বাইরে অপেক্ষা করছি। তাড়াতাড়ি আসবি মা। আমার বাবা হচ্ছে মেদিন দাপান, ওই মাথায় কত থয়তানি বুদ্ধি আর বুকের মধ্যে কত মিথ্যে মিথ্যে মায়া। দিদি ভাই, তুই কিন্তু বিদেশ থেকে ট্রেনিং নিয়ে ঠিক টাইমে বাড়ি ফিরে আসবি। হ্যাঁ, ফিরে তো আসবই, এবং ফিরে এসে আদর্শর মুখোমুখি একবার হবই। জানবো আমি কিসে অযোগ্য ওর কাছে। আমার জীবনে প্রথম ভালোবাসা আদর্শ। 6 মাস পরে ফিরে এসে দেখবো যাকে ওর ভালো লেগেছে সে কে, আমার থেকে কোন যোগ্যতায় সে বড়। আদর্শ, তুমি বুঝলে না আমি তোমাকে কতখানি ভালোবাসি। দিদি ভাই, ভালোবাসা হিপি ফুলরে ভালোবাসা দিয়ে জয় করে আমার দাদা আদর্শ নিয়ে আসছে আমার বৌদি প্রবালীকে। কিন্তু আমাদের তো বাবা মা কেউ নেই, তাই তাই দাদা বৌদি আসার সাথে সাথে আমি যে কি করবো ঠিক বুঝে উঠতে পারছি না। যন্ত্রণা শুধু আমার এই দিদিটাকে নিয়ে, ও কথা বলতে পারে না। ও জানতে চাইছে দাদা বৌদি কখন আসবে। চিন্তা করিস না দিদি, চিন্তা করিস না, এক্ষুনি চলে আসবে। এই প্রশ্নের কি উত্তর দেব? ও জানতে চাইছে ওর বিয়ে কবে হবে। হবে রে দিদি, হবে, তোর বিয়ে হবে। তুই দেখিস একটা সুন্দর ছেলে দেখে তোর বিয়ে দেবো। কিন্তু যে ছেলেটা তোর জীবনটা শেষ করে দিল তাকে এক পার্সেন্ট দে না দিদি। কি বলছিস? ওসব কথা ভুলে যাবো? ওই দেখ দাদা বৌদি আসছে। চল আজ দারুণ মজা হবে রে দিদি, দারুণ মজা হবে। পুবালি, এই হচ্ছে তোমার স্বামীর ঘর। এবার থেকে গরিবের এই ভাঙাচোরা ঘরটাকে তুমি তোমার নিজের মনের মতন করে সাজিয়ে নিও, কেমন? বাজে না বকে, এবার তোমার ভাই বোনদের ডাকো, তাদের সাথে জমি আমি একটু আলাপ করি। এই তো ওদের দুজনকে বলো না, ওরা দুজন তোমার ভাই বোনদের ডেকে দিই। আচ্ছা পুবালি, তুমি কি সত্যি বুঝতে পারছো না আমার ভাই বোন কারা? না, আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি সত্যি বুঝতে পারছো না নাকি আমার সাথে মজা করছো, এটা বলো তো। আদর্শ, আমি তোমার সাথে মজা করতে যাব কেন? চেহারায় পোশাক আশাক দেখে তো সত্যি বুঝতে পারছি না কারা তোমার ভাই বোন। খুব ভালো করে তাকিয়ে দেখো পুবালি, খুব ভালো করে তাকিয়ে দেখো। আমার ছোট ভাই প্রদীপ। আদর্শ, ইয়ার কি নামে তোমার ভাই প্রদীপকে ডেকে আনো, যাও। ইয়ার কি মারছি না, তোমার দিব্যি আমার ছোট ভাই প্রদীপ। আদর্শ, ইয়ার কি একটা লিমিট থাকে। আমার দিব্যি দিয়ে বিশ্বাস করো বৌদি, আমি আমার দাদাকে ছুঁয়ে বলছি, আমি প্রদীপ। সরি, হ্যাঁ আসলে তোমার নামের সাথে আমি পরিচিত, কিন্তু তোমাকে তো কোনোদিন। আসলে বেকার তো, তাই নিজের শখ আহ্লাদ ভালো করে মেটাতে পারে না। আর আমিও সামান্য কটা টাকা মাইনে পাই, ঠিক মতন পেরে উঠি না। তাই বলে দাদার বিয়েতে ভাই একটা ভালো জামা কাপড় পরবে না? তুমি তো পারতে ওকে একটা ভালো জামা কাপড় কিনে ঠিক দিতে। বলেছো, একদম ঠিক বলেছো। আমারই উচিত ছিল জানো, আমারই উচিত ছিল ওকে একটু দামি ভালো জামা কাপড় কিনে দেওয়ার। আসলে কি হয়েছে জানো, সদ্য আমার সংসারে এসেছো তো, এবার আস্তে আস্তে বুঝতে পারবে কত অভাব। চেহারা যত্ন নাও না কেন? সারাদিন রাস্তায় রাস্তায় চাকরি খুঁজে বেড়ায়। রান্না বান্না খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, চেহারাটা যত্ন কি করে নেবে শুনি? ও কি বলছে আদর্শ? ও বলছে ও রান্না বান্না কিচ্ছু করতে পারে না। তো
রান্না বান্নার সাথে তোমাদের কি সম্পর্ক? ও কি তোমাদের বাড়ি আত্মীয়া নাকি তোমার বাড়ি কাজের লোক? কি হলো, এত রেগে গেলে কেন? আমি কি কোনো অন্যায় করে ফেললাম? অন্যটা তোমার নয় জানো, অন্যটা আমার। আমি তো কিছুই বুঝতে পারছি না আদর্শ। আমারই উচিত ছিল বিয়ের আগে আমার ভাই বোনের সঙ্গে তোমাকে ভালো করে পরিচয়টা করিয়ে দেওয়া। এত খেপে গেলে কেন? একটা বাইরের মেজো। পুবালি, তুমি যাকে বাইরের মেয়ে বলছো আসলে সে আমার আপনজন। কেউ ওর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, বলো না ওকে। পুবালি, ও আমার একমাত্র আদরের ছোট বোন সাথী। আমার আদরের ছোট ভাই প্রদীপ, এরা দুজন আমার হৃৎপিণ্ড জানো। ও তোমার ছোট বোনের সাথী? কিন্তু আদর্শ, তুমি তো এর আগে আমাকে কোনোদিনও বলনি তোমার বোন সাথী কথা বলতে পারে না। বুঝেছি, তার জন্যই গতকাল ওরা দুজন আমাদের বিয়েতে আমাদের বাড়ি যায়নি, তাই তো? হ্যাঁ বৌদি, একদম ঠিক। আসলে লোকে হাসাহাসি করবে বলে ওখানে আমি বাড়তেই ছিলাম। না বুঝে কিছু বাজে কথা বলে ফেলেছি, কিছু মনে করো না। পুবালি, বিয়ের আগে আমার ভাই বোনের সঙ্গে তোমাকে ভালো করে পরিচয়টা করিয়ে দিতে পারিনি, তার জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। কিন্তু আমি বুঝতে পারছি না আদর্শ, তুমি এত বড় কথা আমার কাছ থেকে কেন লুকিয়েছিলে? মাদ্রাটি কাজ করছিল না জানো, কি করা উচিত কি করা উচিত নয় কিচ্ছু বুঝতে পারছি না। দাদা, হ্যাঁ বল। বলছি বৌদি খুব ক্লান্ত, ওকে একটু রেস্ট নিতে দে। এই দিদি, চল চল ভেতর ভেতর। লক্ষ্মী দিদি, ও কি বলছে আদর্শ? ও বলছে বাড়িতে নতুন বউ এসেছে তো ওর খুব আনন্দ হচ্ছে, আনন্দে নাচ গান করতে ইচ্ছে করছে। তাই নাকি? তুমি গান গাইতে পারো? নাচ করতে পারো? তাহলে একটু জমিয়ে নাচ গান হয়ে যায়। এই হলো আমাদের সংসার বৌদি। এই সংসারে লক্ষ্মী হয়ে তুমি সারা জীবন থেকো বৌদি, তুমি সারা জীবন থেকো। আদর্শ, এই সংসারে তো তোমার অনেক দায়িত্ব গো। এবার থেকে এই দায়িত্ব তুমি কিছুটা ভাগ করে নিও, কেমন? কিন্তু এই সামান্য ইনকামে তুমি এই সংসার চালাবে কি করে? এখনই এত চিন্তা করছো, বেশি চিন্তা করলে তো মাথা খারাপ হয়ে যাবে। কি হলো? আমার না শরীরটা খুব খারাপ করছে কেন আদর্শ। শরীর খারাপ করছে কেন? কি হয়েছে বলো? আদর্শ, আমার না খুব গরম লাগছে। গরম লাগছে কেন পুবালি? এই তো ঘরে ফ্যান চলছে। প্লিজ প্লিজ আদর্শ, একটু এসিটা চালিয়ে দাও না। পুবালি, সামান্য কটা টাকা মাইনে পাই, এই টাকা দিয়ে আমার পক্ষে সম্ভব নয় বাড়িতে এসি লাগানো। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ সেটা না হয় পরে হয়ে যাবে। না, পরে যে আমি কোনোদিন তোমার জন্য এই ঘরে এসি লাগিয়ে দিতে পারবো তার কোনো গ্যারান্টি আমি তোমায় দিতে পারছি না। আরে আদর্শ, তুমি চাকরিতে উন্নতি করবে, বড় প্রমোশন নেবে, আর এত সুন্দর গান গাও, সেখান থেকে ইনকাম করে আমার জন্য একটা ঘরে এসি লাগিয়ে দেবে। গান গিয়ে ইনকাম করে যে আমি তোমার জন্য বাড়িতে এসি লাগিয়ে দিতে পারবো তার কোনো নিশ্চয়তা আমি তোমায় দিতে পারছি না। কিন্তু আদর্শ, তুমি তো আমায় কথা দিয়েছিলে, বলেছিলে আমার সব আশা সব স্বপ্ন তুমি পূরণ করে দেবে। বিশ্বাস করো, আমার আশা স্বপ্ন ভালো লাইফ লিড করব। নিজের জীবন দিয়ে হলেও তোমাকে ভালো রাখবার চেষ্টা করবো। তুমি জানো আমার অফিস মালিকের মেয়ে মলি আমাকে অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ওর প্রস্তাবে একটিবার আমি সাড়া দিইনি। কেন জানো? কারণ আমি যে আমার নিজের জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি। আমার পরিবারের সবার কথা আমি খুলে বলতে পারিনি। কেন জানো? পাছে আমি তোমাকে হারিয়ে ফেলি। আমিও চাই না আদর্শ তুমি এইভাবে কষ্ট করে লো স্ট্যাটাসে জীবন কাটাও, কারণ আমিও যে তোমাকে খুব ভালোবাসি গো, আর ভালোবাসি বলে তো তোমার সব কিছু আমি মেনে নিলাম। জানি তো তুমি আমাকে তোমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসো। থ্যাংক ইউ সো মাচ। নো মেনশন।
এই সম্পর্কে নো থ্যাংক ইউ নো সরি। তাহলে এই সম্পর্কে কি চলে সেটা শুনি ম্যাডাম। এই সম্পর্কে হাসি গান কথা বলা আর একে অপরকে কাছে। আচ্ছা, কিন্তু আমার যে এখন অন্য কিছু কাছে পেতে ইচ্ছে করছে। এই যে মশাই, কি পেতে ইচ্ছে করছে শুনি? এদিকে শোনো। আজকে নয়, আগামীকাল ফুল সজ্জায়। তুমি ছেড়ো না হাত পথে আমার স্বপ্ন তুমি ও গো চিরদিনের সাথী। মানি 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 সুইটার দেন হানি, এই টাকার মধু পান করা ভাবি ফুবালিকে। কথাই বলে অভাবে স্বভাব নষ্ট হয়। আদর্শকে বিপদে ফেলবো আমি, যাতে ওদের সংসারে অভাব নেমে আসে। নমস্কার, নমস্কার ঘোষাল মশাই। আরে প্রতিমা দেবী, আপনি আমার অফিসে? আরে আসুন আসুন আসুন। একটা প্রয়োজন হলো তাই চলে এলাম। কি ব্যাপার, এমন সুন্দর ব্যবহার করছেন কেন বলুন তো? না না, প্রথম দিন আপনাকে দেখে আমি ঠিক বুঝতে পারিনি, পরে পরে আপনার সম্বন্ধে খবর নিয়ে দেখলাম এবং বুঝলাম এই গ্রামের প্রতি আপনার কত দান। সেদিনের ব্যবহারের জন্য সত্যি আমি অনুতপ্ত। কি ব্যাপার, সুর পাল্টে গেল কেন? ছি 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 ছি, এভাবে আমাকে ছোট করছেন কেন? ছোট আপনি হচ্ছেন কিনা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, তবে বয়সে যে আপনি ছোট এটা তো ভুল নয়। অবশ্যই অবশ্যই ভুল নয়, ইয়ে মানে আপনি তো আমার বড় দাদার মতো। কিন্তু আপনি কি জানেন আমি আপনার মালিকের বন্ধু? কি ব্যাপার, চমকে উঠলেন কেন? আরে না না না, চমকে ওঠার কোনো কারণই নেই, কারণ আমার তো কোনো মালিকই ছিল না, আর ভবিষ্যতে মালিকানা থাকবে কিনা সন্দেহ। কি বাজে কথা বলছেন? বাজে কথা নয়, আমি জানতে চাই আমার বন্ধু গজেন্দ্র নারায়ণের মৃত্যুর কারণ কি? কিভাবে তিনি মারা গেছেন? আরে কি মুশকিল, আমি জানবো কেমন আমি করে? আরো জানতে চাই আমার বন্ধু গজেন্দ্র নারায়ণ আপনার মালিক ছিল কিনা। আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি কিন্তু বাধ্য নই। আপনার সমস্ত ইতিহাস আমরা টেনে বার করব। আচ্ছা, আপনি গজেন্দ্র নারায়ণের ম্যানেজার ছিলেন না? হ্যাঁ ছিলাম, কিন্তু ওকে খুন করেছেন আপনি। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। উনি সুইসাইড করেছিলেন। খুন না সুইসাইড, একদিন তার প্রমাণ হবেই হবে। আচ্ছা, আপনারা কেন এই বিষয়টা নিয়ে এত মাথা ঘামাচ্ছেন? আপনারা বরং আপনাদের বেকার ছেলে কুন্তলের ভবিষ্যতের কথা ভাবুন। মানে আপনারা কি জানেন আপনাদের ছেলে কুন্তল আমার মেয়ের সাথে চুটিয়ে প্রেম করছে? নিজের মেয়েকে সাবধান করুন। না 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 না, আমার মেয়েকে আমি বাধা দিতে চাইছি না, বলছি আপনাদের সাথে সম্পর্ক হতে চলেছে আমার বিয়াই বেয়ালের, যেহেতু কুন্তল আমার হবু জামাই হতে চলেছে। আরে বাবা, তার প্রতি তো আমার কর্তব্য দায়িত্ব বলে কিছু একটা আছে নাকি? আপনাকে কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে হবে না ঘোষাল বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যদি আমার ছেলে কুন্তলকে বারণ করি তাহলে সে আপনার মেয়ে রিঙ্কুর সাথে কোনো দিন মেলামেশা করবে না। আপনি বারণ করবেন কেন? আমরা এখন সামালক সামালিকা। এ ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে বাধ্য নই। অজয় বাবু, আপনি কেন মাথা গরম করছেন? আপনার কথাই আপনার ছেলে কুন্তল যদি আমার মেয়েকে বিয়ে করতে রাজি না হয় তাহলে মেয়েটাকে আমি আর বাঁচাতে পারবো না। তাই একজন বাবা হিসাবে আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে বলছি, যদি আপনারা আমার প্রস্তাবে রাজি থাকেন তাহলে আপনাদের ছেলে কুন্তলকে আমি প্রচুর প্রচুর টাকা দিয়ে কিনে নেব। কত টাকা দিতে পারবেন? তা ধরুন 20 লাখ টাকা। ঘোষাল বাবু, হ্যাঁ বলুন। ওই 20 লাখ টাকার বিছানায় না শুয়ে আমি আমার ছেলে কুন্তলকে এক শিশি বিষ খাইয়ে মেরে দিতে পারি। এই কেন? তবু পাঠা ছাগল বিক্রির মতন নিজের ছেলেকে বিক্রি করে আপনার মতো কসাইয়ের হাতে তুলে দিতে পারবো না। আমিও টাকা দিয়ে স্বামী কিনতে চাই না। তোমার বাবার মতো আসামি কালো টাকা দিয়ে আমার মগজ ধুলাই করতে চাইছে। অজয় বাবু, কি আমার সম্বন্ধে আপনি বাজে কথা বলছেন? ঘোষাল বাবু, হ্যাঁ বলুন। টাকা মানুষ তৈরি করে, অবশ্যই। আর মানুষকে তৈরি করে ভগবান। তাই ভগবানকে টাকা দিয়ে কিনতে যাবেন না। কুন্তলকে আমার কাছ থেকে আপনি কেড়ে নিতে পারবেন না। কেড়ে যেমন নিতে পারবো না, তেমনি তোমার বাবার গোয়ালে ছেড়ে দিতেও পারবো না। কারণ আমাদের বুকে একটাই সাইনবোর্ড লাগানো আছে, আর সেটা হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একটা ঘটনা চাপা পড়ে গেল, সেটা হচ্ছে বোরের গাড়ি অ্যাক্সিডেন্ট। কিন্তু চাপা পড়ে যাবে না আমার বন্ধু গজেন্দ্র নারায়ণের মৃত্যু রহস্য। আর সেই রহস্য
আমি টেনে বার করবই। শোন মা শোন, এই ব্যাপারটা নিয়ে তুই মোটেই ভাবিস না। কুন্তল যাতে তোকে বিয়ে করতে রাজি হয় সে ব্যবস্থা আমি করবো রে মা। কি করবে ড্যাডি? আর যাই করি তোদের দুই বোনের কোনো ক্ষতি তো আমি করতে পারবো না রে মা। তাই বলছি ভেঙে পড়িস না মা, মনটাকে বোঝা, মনটাকে শক্ত কর। স্যার, কে? রিঙ্কুর মনটা খুবই নরম স্যার। কুন্তল তুমি এসেছো? আরে তোর কাছে আসবে না তো কার কাছে আসবে রে মা? কুন্তল বাবাজি, আমার রিঙ্কু মাকে চিনতে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা হচ্ছে না? মোটেই না, ও খুব ভালো মেয়ে স্যার, কোনো অহংকার নেই। আরে অহংকার নিয়ে ধুয়ে খাবে বাবাজি। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে শেখো। এখন থেকে তোমাদেরকে ভাবতে হবে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। স্যার, আমি একটা চাকরি করতে চাই। কি? তুমি চাকরি? তুমি কি চাকরি করবে বাবাজি? তুমি শিল্পপতি রাঘব ঘোষালের জামাই হতে চলেছো। তুমি 10 জনকে চাকরি দেবে। আমার এত বড় একটা ফ্যাক্টরি, তার টোটাল ব্যাপারটা তোমাকেই তো দেখাশোনা করতে হবে। কি বলছেন স্যার, এত বড় বিজনেস? তুমি দেখবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে কুন্তল। টাকা উড়ে বেড়াচ্ছে। আরে বাবা ধরে নাও, যাক কালই তুমি আমার অফিসে জয়েন হয়ে যাও। রিঙ্কু, রিঙ্কু, এ আমার অলিভ কল্পনা। কল্পনার জগৎ থেকে বাস্তবের মাটিতে পা দাও বাবাজি। বাস্তব বড় কঠিন। দুদিন বাদে তুমি একটা মেয়ের দায়িত্ব নেবে। আজ তোমরা দুজন, পরে তোমাদের সংসার হবে, সন্তান হবে। পারবে বাবা টাকা ছাড়া এসব সামলাতে? আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। আমি যা বলবো তুমি তাই করবে। আমার কথা মতো মেনে চললে দুদিন বাদে তুমি কোটি কোটি টাকা নিয়ে খেলা করতে পারবে কুন্তল। মনে রেখো কুন্তল, রিঙ্কু তোমার স্বপ্ন। তুমিই বলো রিঙ্কু, এখন আমার কি করা উচিত? বাবার কথা মেনে চলাই উচিত। রিঙ্কু, এই নাও বাবা 50,000 টাকা। রিঙ্কু মাকে সঙ্গে নিয়ে তুমি তোর প্রয়োজন মতো জামা কাপড় জুতো সব কিনে নেবে। আরে বাবা না, আমি ভুল পথে যাচ্ছি না তো? আরে না না না, তোমার ভুল মানে আমার ভুল। এই যে টাকাটা নিয়েছি, চলো আমরা শপিং মলে শপিং। তোমাদের একটা পার্সোনাল গাড়ি থাকবে। আমার বাংলাটা আমি তোমাদেরকে দিয়ে দেব, ওখানে তোমরা সংসার পারবে। কিন্তু কিন্তু আমার বাবা মা? বোকা, বোঝে না কি মুশকিল। আরে বাবা, বাবা মাকে ভাড়া বাড়িতে রাখবে কেন? তাদেরকেও এখানে নিয়ে এসো। আমি রাজি স্যার। বাস, তাহলে একটা পার্টি হয়ে যাক। পার্টি মানে? পার্টি মানে এনজয়, ড্রিঙ্কস। আরে হাই সোসাইটিতে এগুলো মেনটেন করতে হয়। এই ছোট লোকদের মতো তুমি মদ খেয়ে মাতলামো করবে কেন বাবাজি? এখন থেকে প্র্যাকটিস করো, ভবিষ্যতে প্রয়োজন হবে। জাস্ট পার্টিসিপেট, অনলি 2 পেগ। বিনয়, আমার মনে হচ্ছে কুন্তল বাবাজি লজ্জা পাচ্ছে। তুমি নিজের হাতে ওকে এক পেগ খাইয়ে। বাবা বাবা, কি কি বিশ্রী গন্ধ, কষ্ট হচ্ছে। আর একটু খাও, সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছেন? মাথাটা ঝিমঝিম করছে। পৃথিবীটা কত সুন্দর। আপনাদের আপনাদের অশেষ ধন্যবাদ। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কুন্তল বাবু। আদর্শ, আমি এত তাড়াতাড়ি নিজের মানসিকতাটাকে পাল্টে ফেললেন। আপনি আপনি আপনার গণ্ডির বাইরে পা বাড়াবেন না, ফলটা কিন্তু ভালো হবে না। একই আদর্শ, তুমি এখানে? দেখতে এলাম স্যার, দেখতে এলাম ওই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখা যায় না কিভাবে বড় বড় অজগর সবগুলো আস্তে আস্তে ছোট ছোট প্রাণীগুলোকে গিলে খাচ্ছে। আদর্শ, আদর্শ, আমি রিঙ্কুকে ভালোবাসি। কিন্তু মদ তো আপনি ভালোবাসতেন না, তাহলে মদটা খাচ্ছেন কেন? ওটা কুন্তলের পার্সোনাল ব্যাপার। দেখো আদর্শ, এই বিষয়টা নিয়ে তুমি মাথা গলাবে না। মাথা গলাতাম না স্যার, বিশ্বাস করুন মাথাটা গলাতাম না যদি না কুন্তল বাবু আমার স্ত্রীর দাদা হতেন। কাজেই উনি আমার স্ত্রীর দাদা, উনি আমার আত্মীয়, ওনার সম্মানটা রক্ষা করার দায়িত্বটা আমার। কুন্তল আপনার আত্মীয় হলো, ও এখন আমার ভাবি স্বামী। তা আপনার ভাবি স্বামীকে আপনি আসামির কাঠ গলায় কেন দাঁড় করাতে চাইছেন রিঙ্কু দেবী? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? একটা মাকড়সা তার জাল বিস্তার করেছে শিকারটাকে আস্তে আস্তে গিলে খাওয়ার জন্য। রিঙ্কু দেবী, হাটে বাজারে অনেক সস্তা দামের সবজি বিক্রি হতে দেখেছি, কিন্তু আপনার ভালোবাসাকে তো আপনি হাটে বাজারে সস্তা দামের সবজির থেকে বেশি সস্তা করে দিলেন। আপনার ভালোবাসা যদি সত্যি হতো তাহলে টাকা দিয়ে তাকে কিনতে হতো না। আপনার ভালোবাসা যদি সত্যি হতো তাহলে তাকে মদ খাইয়ে মাতাল তৈরি করতে হতো না রিঙ্কু দেবী। এই আদর্শ, আমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েটাকে অপমান করছো? আপনাকে হাত জোর করে অনুরোধ করছি স্যার, দয়া করে দুটো ফুলের মতন জীবনকে আপনি নষ্ট করে দেবেন না। ও, তুমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে এসেছো। আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, সেই জন্য তুমি আমার প্রতি হিংসা করছো। আমি কিন্তু তোমাকে সহজে ক্ষমা করব না। কুন্তল বাবু, পিপিলিকা যখন উঠতে শেখে তখনই তার মৃত্যু ঘন্টা বাজতে শুরু করে দেয়। ড্যাডি, ওকে বলে দিন নিজের চরকায় তেল দিতে, অন্যের চরকায় তেল দিতে না। কুন্তল বাবু,
আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আপনি বাড়ি ফিরে চলুন। কোন সময় বুঝে বাড়ি যাবে? আপাতত তুমি তোমার নিজের কাজে আমি যাও। মনে করি স্যার এটা আমার আর একটা কাজ, আমি মনে করি এটা আমার আর একটা কাজ, আর আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার, দয়া করে অফিসের মধ্যে মদের আসরটা বসাবেন না। আদর্শ, তুমি আনকার স্যার, তাই কথা বলছো? কুন্তল বাবু, আপনি যদি আমার থেকে সম্মানে বড় না হতেন তাহলে আগা পাঁচতল আপনাকে মারতে মারতে আপনার বাবার পায়ের আদর্শের তলায় নিয়ে গিয়ে ফেলতাম, যে আদর্শে একজন মানুষ সত্যিকারের মানুষ রূপান্তরিত হয়। আরে কুন্তল বাবু, আপনি তো ঈশ্বরের পুজো করা বাদ দিয়ে জানোয়ারের পুজো করছেন, তাই আমি আপনার হাত থেকে এই মদের বোতলটা কেড়ে নিলাম। কুন্তল বাবু আপনি সাবধান হন, কুন্তল বাবু আপনি সাবধান হন। মনে রাখবেন এই বাংলার মাটিতে জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ, যিনি সারা পৃথিবীর সামনে আমাদের ভারতবর্ষের সৃষ্টি কৃষ্টিকে তুলে ধরেছিলেন। একটা ধুতি লাঠি চশমা চাদরকে ভরসা করে আমাদের দেশের জাতির জনক হয়েছিলেন মহাত্মা গান্ধী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে বাড়ি গাড়ি টাকা লোভ করতে হয়নি, তাই তো তিনি আমাদের প্রত্যেকটা ঠাকুর ঘরে ভগবান রূপে পূজিত হন। আরে কুন্তল বাবু, যে সমাজে প্রত্যেকটা লোক খালি স্বার্থের কথা ভাবে, আমার বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী আমার সন্তান আমার টাকা, সেই সমাজের প্রত্যেকটা লোককে ভালোবাসার মন্ত্র দীক্ষা দিয়ে বলুন, নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ পরিজন প্রীতির ভাষা।